আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা গত ভিডিওতে আমরা আম চাষের যে বংশ বিস্তার পর্যন্ত জেনেছি এবং আম চাষের কি আম গাছের আমের কি পুষ্টিমূল্য সেগুলো জেনেছি, এর আবহাওয়া কেমন সেটা জেনেছি, এর মাটি কীরকম হওয়া দরকার এবং বিভিন্ন জাতের ভালো ভালো জাতের আম সম্পর্কে জেনেছি, তাই না? এবার আমরা বংশবিস্তার সম্পর্কেও জেনেছি। আমরা আজকে আম চাষের যে পদ্ধতি সেটা আমরা জানব। তাহলে চাষের পদ্ধতি, কোন চাষের না আম চাষের পদ্ধতি সম্পর্কে জানব। আমাকে তোমরা জানাবে কে কোন জাতের আম খেতে ভালোবাসো, ঠিক আছে? প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে যে কে কোন জাতের আম খেতে ভালোবাসো, এবং কারো বাড়িতে আম চাষ হয়ে থাকলে কি আম চাষ হয় বা কি আম হয় সেটাও আমাকে জানাবে। বেশ, এবার দেখো আম চাষের পদ্ধতিতে প্রথম যে কোনো চাষ করতে গেলে প্রথম যেটা দরকার সেটা কি? অবশ্যই জমি তৈরি করতে হবে। তাহলে এরও ক্ষেত্রে তাই না, প্রথমে আমাদেরকে উপযুক্ত জমি তৈরি করতে হবে। ভালো জমি না হলে সেখানে তো ভালো জাতের আম পাবো না। তাহলে কিভাবে জমি তৈরি করব? দেখো, পর্যাপ্ত সূর্যের আলো আসে আর জল নিষ্কাশনের ভালো ক্ষমতা আছে এমন উঁচু জমি বেছে নেওয়া হয়। তার একেবারে সমতল জমি কিন্তু নয়, পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায় এবং জল গোড়ায় জল দাঁড়িয়ে থাকে না, জলটা নিষ্কাশনের ক্ষমতা আছে এরকম একটু উঁচু ধরনের জমি আম চাষের পক্ষে খুব ভালো। ভালোভাবে জমি চষে সমান করে নেওয়া হয়। এরপর জমিতে শনের বীজ বোনা। তাহলে বীজ তৈরির আগে আম গাছে জমি তৈরিতে প্রথমে কি চাষ করা হয়? দেখো, শনের বীজ। একটা প্রশ্ন আসতে পারে যে আম গাছের জমি তৈরি করতে গেলে প্রথমে কি চাষ করা দরকার? শনের বীজকে বোনা হয়। এই শন গাছগুলোর বয়স যখন 5 থেকে 6 সপ্তাহ হয় তখন লাঙল এবং মইয়ের সাহায্যে মাটি ভালোভাবে মাড়িয়ে পচিয়ে সবুজ সার তৈরি করা হয়। তার মানে দেখো, এই শনের বীজগুলোকে পোতা হলো, নিয়ে সেটা জার্মিনেট করে যখন সেখান থেকে গাছ তৈরি হলো, সেই গাছগুলোর যখন বয়স 5 থেকে 6 সপ্তাহ হয় তখন কি হয়, গাছ সহ লাঙল দিয়ে কি হয়, চষে দেওয়া হয়। চষে দিলে এবং এই গাছগুলো থাকে, চারা পাতা সব থাকে, সেগুলো পচিয়ে সবুজ সার তৈরি করা হয়। তো নিয়ে সেই সারটা কি হয় না, আমের জমির জন্য খুব উপকার, কারণ সেই জমিতে চাষ করলে আম গাছ ভালো হয়। নেক্সট হচ্ছে চারা গাছ লাগানো। জমি হয়ে গেল, সেই জমিতে তো আমাদের আমের চারা লাগাতে হবে, তাই জন্য নেক্সট পয়েন্ট হচ্ছে চারা গাছ লাগানো। দেখো, কলম করার অন্তত কয়েক মাস পর চারা গাছ লাগানোই ভালো। কলম হয়ে যাওয়ার পর কয়েক মাস পর চারা গাছটা লাগানো উচিত। আমাদের দেশে সাধারণত বর্ষার চারা গাছ লাগানোই ভালো হয়। বর্ষায় যে চারা গাছ আমরা বলি না, বর্ষার সময় লাগালে ভালোভাবে হবে গাছটা। তো সমান দূরত্বে গর্ত খুঁড়ে গর্ত থেকে মাটি তোলার সঙ্গে যে গর্ত থেকে যে তোলা মাটি, সেই তার সঙ্গে কি হয়, পরিমাণ মতো গোবর সার, সুপার ফসফেট আর ছাই। তাহলে দেখো কি কি চারা গাছ লাগাতে গেলে কি কি দরকার হচ্ছে না, সমান দূরত্বে গর্ত, যখন আমি এটা ছোটখাটো একটা গাছের কথা বলা হচ্ছে না, অনেক গাছ যখন একসাথে চাষ করা হয় সেই ক্ষেত্রে বলা হচ্ছে গর্ত খুঁড়ে গর্ত থেকে তোলা মাটির সঙ্গে কি কি লাগানো সার দেওয়া হয় না, গোবর সার, সুপার ফসফেট, এগুলো সব যে শর্ট কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, জেনে রাখবে। আর ছাই, এগুলো কি হয়, মিশ্রিত করা হয়, মিশিয়ে গর্তগুলোকে ভরিয়ে দেওয়া হয়। এরপর গাছগুলোকে সোজাভাবে লাগিয়ে প্রতিটা গাছে একটা করে কাঠি পুঁতে হালকাভাবে বেঁধে দিলে গাছ সোজাভাবে বেড়ে ওঠে।
কারণ দেখো যখন ছোট থাকে চারা গাছটা খুব ছোট, তো সেই চারা গাছটা হাওয়াতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে কি হতে পারে, ভেঙে পড়ে যেতে পারে। তো সেই কারণে কি হয় না, এই চারা গাছগুলোকে যখন লাগানো হয়, ধরো চারা হয়েছে, প্রত্যেকটা চারা গাছের সঙ্গে কি করা হয় না, একটা কাঠি পুঁতে, পাশেই একটা কাঠি পুঁতে সেটার সঙ্গে হালকাভাবে বেঁধে দেওয়া হয়। কি হবে তাহলে, গাছটা কি হবে না, সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারবে, কারণ সেটা ঝড় বৃষ্টি ইয়েতে ভেঙে পড়ে যাবে না। সেই জন্য একটা কাঠি দিয়ে বেঁধে দিলে সোজাভাবে গাছটা বেড়ে উঠতে সাহায্য করে। তাহলে এই হচ্ছে চারা গাছ লাগানোর পদ্ধতি। সমান গর্ত করে সেই গর্তে কি কি মেশানো হয়, গোবর সার, সেই মাটির সাথে গোবর সার, সুপার ফসফেট আর ছাই, এগুলো ওই মাটির জন্য উপযুক্ত, গাছের জন্য উপযুক্ত। নেক্সট হচ্ছে কি না, সার তৈরি বা সার প্রয়োগ, সার তো তৈরি করবো না, সারকে প্রয়োগ করবো। তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে সার প্রয়োগ। দেখো আমরা যদি ভালো ফসল পেতে চাই, তাহলে সেই ভালো ফসল পেতে গেলে কিন্তু সবসময়তেই কি করা দরকার না, সেই গাছে সার দেওয়া খুব দরকার। কারণ জৈব অজৈব যাই সার বলো না, এই সারগুলো দিলে তবে গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হয় এবং ফসলও আমরা দ্রুত অল্প সময়ের মধ্যে পেয়ে থাকি। নিয়মিত এবং পরিমাণ মতো আমের ফলন পেতে হলে প্রতি বছরই সঠিক পরিমাণে সার দেওয়া প্রয়োজন। গাছের যখন প্রাথমিক বৃদ্ধিতে নাইট্রোজেনের চাহিদা বেশি থাকে, তাই কি হয় না, গাছের প্রাথমিক বৃদ্ধিতে কার চাহিদা বেশি থাকে এটা মনে রাখতে হবে, নাইট্রোজেন। এই নাইট্রোজেন কিন্তু মাটিকে উর্বর করতে যেমনি সহায়তা করে, তেমনি গাছের বৃদ্ধিতেও খুব সহায়তা করে। তো তাই অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া দেওয়া হয়। তাহলে কি কি দেওয়া হয়, কি কি সার দেওয়া হয় না, অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া, এই ধরনের সার কিন্তু দেওয়া হয় যাতে করে আমের চারা গাছ দ্রুত বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে জলসেচ। দেখো চারা গাছের বয়স যখন 6 মাস পর্যন্ত, 6 মাস বয়স পর্যন্ত সপ্তাহে 2 বার, তাহলে কখন কখন জলসেচ করা হয় না, 6 মাস বয়স পর্যন্ত, 6 মাস বয়স পর্যন্ত কখন কি দেওয়া হয় না, সপ্তাহে 2 বার দেওয়া হয়। আর তারপর সপ্তাহে 1 বার করে সেচের ব্যবস্থা করতে পারলে ভালো হয়। গাছগুলো বড় হয়ে গেলে 15 দিন অন্তর সেচ দেওয়া দরকার। গাছ যখন বড় হয়ে যায় তখন 15 দিন অন্তর জলসেচ বা জল দেওয়া প্রয়োজন হয়। ঠিক আছে, এটা হচ্ছে আম গাছের জলসেচ পদ্ধতি। নেক্সট হচ্ছে অন্যান্য পরিচর্যা। অন্যান্য পরিচর্যা। দেখো আম গাছ লাগানোর পর শুধু জল আর সার দিলেই চলবে না। আম গাছ লাগিয়ে আমরা জল দিয়ে দিলাম, সার দিয়ে দিলাম, শুধু এটুকু করলেই কিন্তু হবে না। কি করতে হবে না, সেই সঙ্গে বাগানের জমি নিয়মিত চষে পরিষ্কার রাখতে হবে। বাগানের যে জমি সেখানে যাতে আগাছা না হয় সেজন্য বারবার সেই জমিতে কি করতে হবে, চষে পরিষ্কার করতে হবে। কখন কখন, একবার বর্ষার শুরুতে আর একবার বর্ষার শেষে। তাহলে একবার বর্ষার শুরুতে আর একবার বর্ষার শেষে কি করা হয় না, জমিকে চষে পরিষ্কার করতে হয়। এর ফলে ঝরে পড়া পাতা, আগাছা সব মাটির সঙ্গে মিশে যায় এবং মাটির সঙ্গে মিশে গিয়ে কি হয় না, জৈব সার তৈরি হয়, যেটা গাছের পক্ষে খুব
খুব উপযুক্ত। নেক্সট হচ্ছে দেখো ফল সংগ্রহ। ফুল থেকে ফল আসতে সময় লাগে প্রায় 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস, তাহলে 4 থেকে 5 মাস সময় লাগে কি না ফুল থেকে ফল আসতে। পশ্চিমবঙ্গে সাধারণত পৌষ মাঘ মাসে আমে মুকুল আসে। পৌষ মাঘ মাসে মুকুল আসে। দেখো এখন থেকে আমরা দেখেছি মুকুল চলে এসেছে অনেক আগেই পৌষ মাঘ মাসে। আবার আম পুরোপুরি পাকার আগেই গাছ থেকে পেরে নেওয়া উচিত, তাই না? কারণ দেখো যদি পুরো একদম পেকে যায় তাহলে কি হবে, তখন কি হবে গাছ পেকে সেগুলো পাখিতে নষ্ট করে দিতে পারে, বিভিন্ন কাঠবিড়ালি এই ধরনের মানে প্রাণীতে নষ্ট করে দিতে পারে এবং পড়ে গিয়ে সেগুলো ফেটে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য পুরোপুরি পাকার আগেই গাছ থেকে পেরে নেওয়া উচিত, নইলে পাখিতে নষ্ট করে দেবে। তাই যখন ফিকে সবুজ হতে আরম্ভ করে, মানে যখন সবুজ রঙটা আস্তে আস্তে ফিকে হতে থাকে, তখনই যে বোঝা যায় যে আম পাড়ার সময় হচ্ছে, সেই সময় আমগুলোকে পেরে নেওয়া হয়। নেক্সট হচ্ছে ফলন। কলমের আম গাছে পরের বছরই ফুল চলে এলেও 5 বছরের আগে গাছ থেকে ফল নেওয়া উচিত নয়, কারণ সেই ফলের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু থাকবে না। তো সেই জন্য মুকুল এলেই ভেঙে দিতে হয়। তাহলে 5 বছরের আগে নেওয়া উচিত নয়, 5 বছরের আগে মুকুলগুলো এলে ভেঙে দিতে হয়। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলের সংখ্যা ও পরিমাণ বাড়তে থাকে। 5 বছরের আগে যদি না নেওয়া হয়, পরবর্তীকালে যে গাছের বয়সও বাড়বে, সাথে 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 কী হবে, ফলের সংখ্যা এবং পরিমাণ কিন্তু বাড়বে। লাস্ট পয়েন্ট হচ্ছে কি না, ফলকে সংগ্রহ করে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে, আমের চাষ হয়ে গেল। চাষ হয়ে যাবার পর সেখান থেকে কি পাচ্ছি না, উন্নত মানের আম পাচ্ছি। তো সেই আমের ফল সংরক্ষণ কিভাবে করতে হবে, প্রচুর আম, এগুলো যারা বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন সেই আম থেকে কি হয় না, তারা মুনাফা লাভ করার জন্য বা টাকা পয়সা পাওয়ার জন্য সেই আমগুলো তো সব নষ্ট করে দিলে হবে না, একবারে খেয়ে নিলে হবে না, এগুলোকে রেখে দিতে হবে। উন্নত জাতের যে আম সেগুলো পরিণত শক্ত সবুজ অবস্থায় তুলে ভালো করে প্যাকিং করে হিমঘর, যেটাকে বলা হয় কোল্ড স্টোর, সেখানে কি হয় না, সেখানে যথাযথ উষ্ণতা আর আর্দ্রতায় রেখে কয়েক সপ্তাহ ভালোভাবে রাখা যায়। ঠিক আছে, এখন আরও উন্নত পদ্ধতি হয়ে গেছে, সারা বছরই সেই ফলকে সংগ্রহ করে রেখে দেওয়া হয় এবং আমরা সারা বছরই কিন্তু আম পেতে পারি সেখান থেকে। তাহলে এই হচ্ছে আম চাষের পদ্ধতি। তাহলে তোমরা আম চাষ সম্পর্কে পড়লে এবং আম চাষের পদ্ধতি সম্পর্কে জানলে। এবার আমরা এই আম চাষের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, সেগুলো তোমাদের প্রত্যেকেরই জানা দরকার। সেই কোয়েশ্চেনগুলো কি সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। এটা মুছছি। দেখো আম থেকে যে কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করবে সেটা হচ্ছে কি না, প্রথম প্রশ্ন হচ্ছে আমের জন্মস্থান কোথায়? এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমের জন্মস্থান কিন্তু ভারতবর্ষ, তারপরে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা ঠিক আছে, আমের যে জন্মস্থান সেটা হচ্ছে ভারতবর্ষ। নেক্সট হচ্ছে আমের গুণাগুণ লেখো। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি আমের মধ্যে কি কি থাকে সেগুলো তোমাদের জানা খুব দরকার। কারণ আমে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ, এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, এ বি কমপ্লেক্স, সি থাকে, তাই না? এছাড়াও বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যালস, বিটা ক্যারোটিন, এগুলো থাকে। তো ওই জন্য আমের গুণাগুণ বা আমের পুষ্টি মূল্য কি সেটা জানা দরকার। তাহলে এখান থেকে পড়বে আমের গুণাগুণ।
নেক্সট হচ্ছে আম চাষের আবহাওয়া কেমন থাকা দরকার? 2 নম্বরই কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আম চাষের আমের না, আম চাষের পক্ষে কোন ধরনের মাটি উপযুক্ত ও কোন ধরনের মাটি অনুপযুক্ত? কোন ধরনের মাটি অনুপযুক্ত? তাহলে উপযুক্ত মাটি কোনটা, অনুপযুক্ত মাটি? উপযুক্ত মাটি হচ্ছে পলি মাটি আর উর্বর দোআঁশ মাটি, আর অনুপযুক্ত মাটি হচ্ছে বেলে মাটি আর এঁটেল মাটি। বেলে মাটি আর কাদাযুক্ত এঁটেল মাটি হচ্ছে অনুপযুক্ত। নেক্সট হচ্ছে কয়েকটি ভালো জাতের আমের নাম বলো। কতগুলো ভালো জাতের আম, যেমন হচ্ছে হিমসাগর, তাই না, আলফানসো, আম্রপালি, গোলাপ খাস, তাই না, ঝুমকো ফজলি, এগুলো সব হচ্ছে ভালো জাতের আম। তো এই ধরনের আম বলবে, বা পশ্চিমবঙ্গে পাওয়া যায় এরকম কয়েকটি আমের, বা এই ধরনের একই প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গে পাওয়া যায় এমন কয়েকটি আমের নাম লেখো। নেক্সট প্রশ্ন এখান থেকে আসবে যে পশ্চিমবঙ্গে কোন আম আগে পাকে ও পশ্চিমবঙ্গে কোন আম আগে পাকে না, পশ্চিমবঙ্গে সব থেকে আগে পাকে কে না, গোলাপ খাস। আর কোন আম পরে পাকে, মানে পরে না বলে শেষে পাকে বলা উচিত, সব শেষে। তাহলে এটার অ্যান্সার হবে কি, ঝুমকো ফজলি। নেক্সট হচ্ছে কলম কি। তাহলে কলম কি যদি বলা হয় তাহলে কি বলবে না, কলম হচ্ছে উদ্ভিদের অঙ্গজ বিস্তারের একটি কৃত্রিম পদ্ধতি, যেখানে উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে নতুন উদ্ভিদ তৈরি করা হয়, সেটাই হচ্ছে কলম। এবার এই কলমের বিভিন্ন ভাগ আছে, তাহলে কলম কি, কলম না, কলম কয় প্রকার কি কি এখানে তোমাদের আসবে না, তোমাদের হবে কয়েকটি কলমের নাম লেখো।
কী কী কলম সম্পর্কে তোমরা জানো, যেমন আমি বললাম শাখা কলম, জোর কলম, এগুলো তো মানে খুব কমন। এছাড়াও ভিনিয়ার কলম আছে, চিপ কলম আছে, আটির কলম আছে, এই ধরনের কলম সম্পর্কে আছে। এবং যেটা আম চাষের পক্ষে উপযুক্ত সব থেকে পরিচিত কলম সেটা হচ্ছে কি না জোর কলম। তাহলে জোর কলম পদ্ধতি কিভাবে করা হয়ে থাকে? অবশ্যই আম চাষের জন্য তোমাদের বইতে যেটা আম চাষের আছে সেটা কিভাবে হয়ে থাকে সেটা এখানে পড়তে হবে। নেক্সট হচ্ছে স্টক ও শিয়ন কি? তাহলে স্টক হচ্ছে মূল সহ যে আঁটি থেকে তৈরি করা যে চারা গাছ সেটাকে স্টক বলা হচ্ছে। আর উন্নত জাতের আম গাছের যে শাখা সেই শাখাটাকে বলা হচ্ছে শিয়ন। এই স্টক আর শিয়নকে সুতলি দড়ি দিয়ে বেঁধে কি করা হয় না জোর কলম পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে। তাহলে জোর কলম পদ্ধতি হলো। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ইন জেনারেলি প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি না আম চাষের যে পদ্ধতি, আম চাষের পদ্ধতি থেকে দেখো মাঝখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আসতেই পারে, যেমন হচ্ছে আম চাষের ক্ষেত্রে কোন ধরনের সার দেওয়া হয়, এবং চারা গাছের ক্ষেত্রে যে গর্ত করে মাটি তোলা হয় সেই মাটিতে কি কি মেশানো হয়, যেমন গোবর সার, সুপার ফসফেট, ছাই, এগুলো মেশানো হয়। এই ধরনের শর্ট কোয়েশ্চেন আসতে পারে। জলসেচটা কিভাবে করা হয়, মানে কত মাস বয়স পর্যন্ত প্রথমে জলসেচ করতে তারপরে কতদিন পরে দেওয়া হয়, এই ধরনের শর্ট কোয়েশ্চেন তো আসতেই পারে। তো আমি এরকম করে আলাদা করে দিলাম না, ইন জেনারেল যেটা দিলাম আম চাষের বিভিন্ন পদ্ধতিগুলো আম চাষের পদ্ধতি লেখো। এইভাবে কোনোদিন প্রশ্ন আসবে না আম চাষের পদ্ধতি পুরো পদ্ধতি, আমি এটা তোমরা যাতে ইন জেনারেলি পুরোটা পড়ে রাখো সেজন্য প্রশ্নটা দিলাম। তো এখান থেকে আলাদা করে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, ফল সংগ্রহ পদ্ধতিটা কীরকম, ফলন পদ্ধতিটা কীরকম, ঠিক আছে, বা তার ভিতর থেকে যে শর্ট কোয়েশ্চেন সেগুলো আসতে পারে। তাহলে আবারও আসতে পারে যে আম গাছের জমি তৈরি করতে গেলে কোন গাছে কোন বীজের চাষ করা হয়, তাহলে শনের বীজের চাষ করা হয়। কারণ কি শনের চারা গাছগুলোকে মাটিতে পচিয়ে সার তৈরি করার জন্য শনের বীজ চাষ অঙ্কুরিত করা হয়। তো এই ধরনের শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। তাহলে তোমরা আম চাষ সম্পর্কে ভালোভাবে জানলে এবং আম চাষের পদ্ধতি সম্পর্কে জানলে এবং আম চাষ থেকে যা যা কোয়েশ্চেন হতে পারে সেই কোয়েশ্চেনগুলো আমি আজকে আলোচনা করে দিলাম। এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকের খাতায় রেডি করবে এবং আমাকে সেন্ড করবে।